সুপ্রিয় দর্শক, শুরু করছি টাইম টেলিভিশনের নিয়মিত আয়োজন টক শো টাইম পলিটিক্স। আপনারা জানেন এই অনুষ্ঠানে আমরা বাংলাদেশের সমসাময়িক রাজনীতি নিয়ে কথা বলি। আমাদের সঙ্গে যথারীতি আজকে উপস্থিত আছেন দুজন সম্মানিত অতিথি, নিউ ইয়র্ক সিটি এডুকেশন ডিপার্টমেন্টে কর্মরত এবং দি অপটিমিস্টের অন্যতম প্রতিষ্ঠাতা, কমিউনিটি অ্যাক্টিভিস্ট, মিডিয়া কর্মী মিনহাজ আহমেদ, এবং সঙ্গে আছেন শব্দ প্রকৌশলী এবং ব্যবসায়ী আফতাব আহমেদ বাপ্পি। আপনাদের দুজনকেই স্বাগত জানাচ্ছি টাইম পলিটিক্স অনুষ্ঠানে। দর্শক, আপনারা যারা এই অনুষ্ঠান দেখছেন দেশে এবং দেশের বাইরে, আমেরিকা, নর্থ আমেরিকা, মধ্যপ্রাচ্য, ইউরোপ সহ পৃথিবীর যে প্রান্তে বসে যিনি এই অনুষ্ঠান দেখছেন সবাইকেই স্বাগত জানাচ্ছি। আমি হাসানুজ্জামান সাকি। এই অনুষ্ঠানের টেলিভিশনের স্ক্রলের নিচে যে নাম্বারটি যাচ্ছে সেই নাম্বারটিতে টেলিফোন করে আপনারাও এই আলোচনায় যোগ দিতে পারেন। দর্শক, আপনারা প্রশ্ন করতে পারেন এই সম্মানিত দুজন অতিথিকে যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে। আমরা প্রথমেই আলোচনায় যাব। মিনহাজ আহমেদ, আপনার কাছে। আমি বলেছি যে এইটি তো আমাদের বাংলাদেশের সমসাময়িক রাজনীতি নিয়ে কথা। এখন রাজনীতি যে ঘোরপাক খাচ্ছে সিটি কর্পোরেশন নির্বাচন নিয়ে। সিটি কর্পোরেশন নির্বাচনে বিএনপি অংশগ্রহণ করবে কি করবে না, এরকম একটি দোলাচলে আমরা গত 2 সপ্তাহে ছিলাম। কিন্তু গত পরশুদিন লন্ডন থেকে বার্তা এসেছে, অর্থাৎ বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমান তিনি স্বাধীনতা দিবসকে কেন্দ্র করে একটি অনুষ্ঠানে ঘোষণা দিয়েছেন যে বিএনপি সিটি কর্পোরেশন নির্বাচনে অংশ নেবে। আপনার একটু প্রতিক্রিয়া জানতে চাচ্ছি। সিটি কর্পোরেশন বর্তমানে আন্দোলনের মধ্য দিয়ে নির্বাচন এবং তারেক রহমানের একেবারে সরাসরি ঘোষণা দেয়া বিএনপির অংশগ্রহণ। ধন্যবাদ সাকিব ভাই। আমি তারেক রহমানের লন্ডন থেকে যে ঘোষণাটা দিয়েছেন সেটা তাদের পার্টি থেকে কতটুকু, পার্টির শীর্ষ নেতৃত্ব থেকে কতটুকু ব্যাকিং পাবে সেটা একটা প্রশ্ন সাপেক্ষ ব্যাপার। কিন্তু ওভারঅল বিষয়টা হচ্ছে নির্বাচন একটা গণতান্ত্রিক প্রক্রিয়া এবং নির্বাচনে সবারই আসা উচিত। আমার মনে হয় এই বিষয়টা নিয়ে বিএনপি যেভাবে সিদ্ধান্ত নিতে যাচ্ছে সেটাই হচ্ছে প্রকৃত সঠিক সিদ্ধান্ত, এবং সেটা বিএনপিকে আগামী দিনে রাজনীতির মূল ধারায় ফিরিয়ে নিয়ে আসার জন্য একটা বড় গুরুত্বপূর্ণ পদক্ষেপ হবে। আমরা সবাই এটাকে স্বাগত জানাতে পারি। আপনি স্বাগত জানাচ্ছেন, অনেকে বলেছেন, আবার অনেকে কিন্তু এর অন্যরকম একটি মত দিচ্ছেন যে যেখানে সরকার বিরোধী আন্দোলন চলছে, যেখানে এই সরকারের অধীনে কোনো নির্বাচন সুষ্ঠু হয় না, একটি জাতীয় নির্বাচনের এক দফা দাবিতে আন্দোলন চলছে আজকে 2 মাসেরও বেশি সময় পরে, তার মধ্য দিয়ে সিটি কর্পোরেশন নির্বাচনে অংশগ্রহণ বিএনপির কতটুকু যৌক্তিক হবে সেই প্রশ্নটিও কিন্তু অনেকেই তুলছেন যে একই সঙ্গে আন্দোলন আবার নির্বাচন, দুটি কি একসঙ্গে হয়? আমার মনে হয় দুটি একসাথে চলবে না। যখন নির্বাচনের কথা হবে তখন সরকারের সাথে একটা সমঝোতায় আসতে হবে। নির্বাচন কমিশন নিয়ে কথাবার্তা হবে, নির্বাচন কমিশন কিভাবে গঠন হবে, কিভাবে কাজ করবে, এগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ ব্যাপার। এবং এই আলোচনার মধ্য দিয়ে আমার মনে হয় সরকার এবং আন্দোলনরত বিরোধী দল একটা জায়গায় ঐকমত্যে পৌঁছাবে এবং সেভাবেই আগাবে। তা না হলে তো এটা কোনোভাবেই চলে না। দুইটা একটা বিরোধপূর্ণ বিষয়, আন্দোলন এবং নির্বাচন কখনো চলতে পারে না। তবে আমরা দেখেছি এর আগেও কেউ বলেছেন যে আমরা সংসদেও যাব, রাজপথেও আন্দোলন করব। এরকম যদি কোনো কিছু তাদের মধ্যে থেকে থাকে সেটা ঠিক হবে না, এতে নির্বাচনটাও সঠিকভাবে পরিচালিত হবে না, গণতান্ত্রিক প্রক্রিয়াটা ব্যাহত হবে। জি, আমি আফতাব আহমেদ বাপ্পি আপনার কাছে একটু মন্তব্য জানতে চাচ্ছি যে আপনি সিটি কর্পোরেশন নির্বাচনটি যে সরকারের পক্ষ থেকে ঘোষণা করা হয়েছে, নির্বাচন কমিশন যে ঘোষণা করেছে এই মুহূর্তে, এটিকে আপনি কিভাবে দেখছেন? সাকিব ভাই, প্রথমে আপনাকে ধন্যবাদ। মিনহাজ ভাই, আপনাকে ধন্যবাদ। আর ধন্যবাদ সমস্ত টাইম টেলিভিশনের দর্শকদেরকে। আপনি যে ইলেকশনের কথা বলছেন, সিটি কর্পোরেশনের ইলেকশন, আসলে আমার মনে হয় এটা দুটা অগণতান্ত্রিক দলের, বিএনপি এবং আওয়ামী লীগের, এটা একটা একটা প্রয়াস হচ্ছে তাদের ক্ষমতা রক্ষা বা ক্ষমতা যাওয়ার, এই যে আন্দোলন চলছে একটা রক্ষা করার এবং রক্ষা যাবার, সেটাকে ঢাকার। কারণ এটি একটি স্থানীয় ইলেকশন, আপনি জানেন, স্থানীয় সরকারের ইলেকশন। এটাতে তো কোনো দলের পার্টিসিপেট করার কথা না, বিএনপিরও না আওয়ামী লীগেরও না। তারা সমর্থন দিতে পারে, আওয়ামী লীগ তাই দিচ্ছে আসলে, কিন্তু আসলে না। কিন্তু আপনি দেখুন আওয়ামী লীগ আপনার অফিসিয়ালি শেখ হাসিনা তার আজকে যে গণভবনে আনিসুল হক সাহেব এবং সাইদ খোকন দুজনকে তাদের নেতাকর্মীর সাথে পরিচয় করে দিয়েছেন, কিন্তু
যেটা সম্পূর্ণভাবে সংবিধান বিরোধী, এবং যেটা বিএনপি বলছে যে আমরা নির্বাচনে যাব, এটাও কিন্তু সংবিধান বিরোধী। আসলে দুই দলই এখন যে একটা তাদের দুই দলই এখন আসলে অগণতান্ত্রিক দল, একটা দুই দলই আপনার, এবং তাদের এই যে ক্ষমতা রক্ষা এবং ক্ষমতা যাওয়ার যে চেষ্টা জনগণকে জিম্মি করে, সেটাকে ঢাকার জন্য একটা ম্যানুভারিং চলছে এটা আপনার। আসলে এটা কোনো একটা ইলেকশন না, কারণ এর চেয়ে অনেক বেশি বড় ইস্যু হচ্ছে আমাদের জাতীয় এই যে ইস্যুগুলো চলছে আপনার, কিভাবে জনগণের ভোটের অধিকার প্রতিষ্ঠিত হবে, কিভাবে আপনার জনগণ ভোট দিবে, কিভাবে আপনি আপনার গণতান্ত্রিক অধিকারকে ফেরত পাবেন, সেগুলো না গিয়ে আমরা আর এত বছর মানে আপনার আজকে প্রায় 83 দিন বা 84 দিন যাবৎ আন্দোলন চলছে, কত লোক জীবন হারিয়েছে, কত লোক বার্ন ইউনিটে পুড়ে মরছে, তাদের দিকে না তাকিয়ে আমরা এই ইলেকশন নিয়ে মেতে যাচ্ছি। এটা তো আমাদের জাতীয় নির্বাচন না, এটা আপনার স্থানীয় সরকারের ইলেকশন, এটা নির্দলীয়ভাবে হবে, এটা অনেক আগে হতে পারতো, দেখুন আপনি সেটা হয়নি। কিন্তু আপনার বর্তমান যে ক্ষমতাসীন সরকার, তারা বলেন যে তারা অনির্বাচিত লোকের কাছে ক্ষমতা দেবেন না, তারা বলেন এটা। কিন্তু দেখুন আপনি ঢাকা থেকে সাদেক হোসেন খোকা ছিলেন, তাকে সরানোর জন্যই ঢাকাকে 2 ভাগ করা হয়েছে, তারপর ইলেকশন দেওয়া হয়নি কিন্তু আপনার, এবং 2 ভাগে আপনার আছে অনির্বাচিত লোক। সুতরাং আপনার এই যে ক্ষমতাসীন এবং ক্ষমতার বাইরে দুই দলই তারা একের পর এক অগণতান্ত্রিক আচরণ করে যাচ্ছেন, যেটা আমাদের জন্য আসলে লজ্জার ব্যাপার একটা। আমি জানি না এই ইলেকশনে আজকে আলাপ করার কোনো দরকার আছে কিনা, কারণ এটা সম্পূর্ণভাবে একটা স্থানীয় সরকারের ইলেকশন, এখানে জনগণের পার্টিসিপেশন হলেও কি আসা যায়, না হলেও বা কি আসা যায়। কিন্তু আপনি বড় দুই দলের যে ম্যানুভারিং চলছে আপনার, সেটার দিকে আপনি খেয়াল করুন, সেটা দেখলে আপনি বুঝতে পারবেন যে তারা আর কতখানি অগণতান্ত্রিক হতে পারেন, জনগণকে আর কতখানি সাফার করাবেন, সেটার একটা স্বাক্ষর এটা আপনার। জি, একটি খুব ভালো বিষয় উত্থাপন করেছেন আফতাব আহমেদ বাপ্পি, সেটি হচ্ছে যে সংবিধান পরিবর্তন করে বলা হলো যে স্থানীয় সরকারের নির্বাচনগুলোতে রাজনৈতিক কোনো লেভেল লাগানো যাবে না। হ্যাঁ, তো সেই জায়গা থেকে আমরা এর আগেও বিগত সময়েও বিভিন্ন সিটি কর্পোরেশন নির্বাচন, আমরা স্থানীয় সরকারের বিভিন্ন পর্যায়ের নির্বাচন আমরা দেখেছি, উপজেলা নির্বাচন আমরা দেখেছি। আজকেও যে নির্বাচনটি নিয়ে কথা হচ্ছে সিটি কর্পোরেশন নির্বাচন, সেখানেও আসছে। এই বিষয়টি আপনার কাছে কি মনে হয় যে পুরো নির্বাচনটি একটি রাজনীতিকরণ হয়ে যাচ্ছে? আওয়ামী লীগ এবং বিএনপি শুধুমাত্র নামে মাত্র নমিনেশন সাবমিট করছে না, আর সব ধরনের তৎপরতাই চলছে হচ্ছে রাজনৈতিকভাবে। তাহলে কি আমাদের সংবিধানে এই বিষয়টি রাখার আদৌ দরকার আছে? সংবিধান নিয়ে এটা আলোচনায় আসতে পারে, কিন্তু বাস্তব বিষয়টা হচ্ছে এটা যে দুটো দল প্রকাশ্যভাবে না হলেও কোনো না কোনো প্রার্থীকে সমর্থন দেয়, এবং কখনো কখনো দেখা যায় যে একাধিক প্রার্থী একটি দল থেকে অংশগ্রহণ করেন। তো এখানে যদিও এখানে সমর্থনের ডাইরেক্ট কোনো বিষয় নাই, কোনো পার্টির গঠনতন্ত্রেও এই ধরনের কথা লিখিত থাকে না, কিন্তু ব্যাপারটা হচ্ছে পক্ষপাতিত্বের ব্যাপারটা অনেক সময় থেকে যায়, কারণ নিরপেক্ষ বলতে রাজনীতিতে কোনো কিছু আসলে থাকে না। তো এটা শুধুমাত্র ঘোষণার ব্যাপার, ইচ্ছা করলে সরকার ঘোষণা দিয়েও দিতে পারে, এবং এতে হয়তো কিছুটা সুবিধাও হতে পারে যে জাতীয় ক্ষেত্রে আমরা কিছু বিষয়ে ঐকমত্যে পৌঁছলাম, যে কারণে ভবিষ্যতে দলগুলো এ সমস্ত নির্বাচনে অত্যন্ত সুসংগঠিতভাবে অংশগ্রহণ করতে পারে, এইটাই আর কি। জি, কিন্তু আমি যেটি জানতে চাচ্ছি সেটি হচ্ছে যে এই যে সংবিধানের এই সংশোধনের মাধ্যমে কিংবা নির্বাচনের যে নীতিমালা, সেই নীতিমালা অনুযায়ী শুধুমাত্র কাগজে কলমে মধ্য দিয়ে এটি হচ্ছে, এটাই দেখা যাচ্ছে, আদারওয়াইজ হ্যাঁ বিএনপি আওয়ামী লীগ নাই, আর সব জায়গায় বিএনপি আওয়ামী লীগ। লন্ডন থেকে ঘোষণা দিয়ে দিচ্ছেন বিএনপি এই নির্বাচনে অংশ নেবে, গণভবন থেকে প্রধানমন্ত্রী ডিক্লেয়ার করছেন যে আওয়ামী লীগের প্রার্থী হবে অমুক জন। কিন্তু এটাতে আদৌ কোনো বিরোধ আছে বলে আমি মনে করি না। ইচ্ছা করলে সরকার কাউকে, সরকার না, কোনো রাজনৈতিক দল একজন প্রার্থীকে সাপোর্ট দিতে পারে। আমার মনে হয় সেখানে কোনো ধরনের অসামঞ্জস্য কিংবা কোনো কিছুতে সাংঘর্ষিক কোনো ইস্যু নেই এখানে, আমার কাছে মনে হচ্ছে। জি, আসলে কিন্তু আপনার যদি আওয়ামী লীগ তার দলীয় ফোরাম থেকে দিত এটা আপনার, তাহলে কিন্তু এটা বলা যায় যে যেটা আপনি বলছেন যে একটা দল কাউকে সমর্থন দিতে পারে। কিন্তু সরকার তো এখন বাংলাদেশের সরকার, এবং এটা হচ্ছে স্থানীয় সরকারের ইলেকশন। এখানে সরকার তার কোনো দল নাই, কিন্তু সে পুরো দেশের সরকার। সুতরাং গণভবনে যখন আপনার দুজন প্রার্থীকে নিয়ে যাওয়া হচ্ছে এবং তাদেরকে পরিচয় করে দেওয়া হচ্ছে আপনার, তখন কিন্তু এটা সংবিধানের বিরোধিতা হয়ে যাচ্ছে আপনার। আর একইভাবে বিএনপি যখন বলছে তারা নির্বাচন যাবে কি যাবে না, এবং তারেক রহমান আপনার ইংল্যান্ড থেকে ঘোষণা করছে, এটাও কিন্তু সংবিধান বিরোধী কাজ। ইচ্ছা করলে আপনি এটাকে বিরুদ্ধে মামলা করা যায়, আপনি এটা করতে পারেন না। হ্যাঁ, দলীয় ফোরাম থেকে আওয়ামী লীগ সেই সভানেত্রী তার দলীয় ফোরামে গেলেন, ওখান থেকে কাউকে সমর্থন করার কথা বললেন, সেটা করতেই পারেন, বিএনপি সেটা করতে পারে, কিন্তু আপনি সরকারিভাবে সেটা করতে পারেন না। কিন্তু সেটা হচ্ছে এখন আসলে, কিন্তু এটা হচ্ছে এই কারণেই যে দেশে গণতন্ত্র অনুপস্থিত,
এবং দুই দল সম্পূর্ণভাবে গণতন্ত্রের বিসর্জন দিয়েছে আপনার, আওয়ামী লীগ এবং বিএনপি। দুই দলের কোনো দলের মধ্যেই গণতন্ত্র নেই, যার ফলে জনগণ আজকে এই সাফারটা করছে আপনার। কারণ তাদের যেহেতু দল যারা শাসন করছে আমাদেরকে, তাদের নিজেরাই গণতন্ত্রকে বিশ্বাস করেন না, ফলে আপনারা কীভাবে গণতন্ত্র পাবেন? এবং যার ফলে এই যে ইলেকশনে যেগুলো হচ্ছে এটা তারা খেয়ালও করছেন না আসলে। এবং এটা আপনার জবাবদিহিতা যদি না থাকে তখন এই ঘটনা ঘটবেই আপনার। আমি জানি না সেটা আমরা কীভাবে বের হয়ে আসবো, সেই অপেক্ষা আমরা আছি, এখন দেখা যাক কী হয়। কিন্তু এই ইলেকশন আমার কাছে মনে হয় না তেমন একটা গুরুত্বপূর্ণ ব্যাপার। এটা আরেকটা দুই দলের, বিএনপি যেমন অবরোধ হরতাল করছে, আওয়ামী লীগ তেমন ইলেকশন দিয়ে এটাকে আটকানোর চেষ্টা করছে। এর বাইরে আমি আর কিছু বলতে চাচ্ছি না। আমি একটু জানতে চাচ্ছিলাম, যেটি মিনহাজ আহমেদের কাছ থেকে জানতে চেয়েছি, যে একই সঙ্গে বিএনপির আন্দোলন সংগ্রাম চালিয়ে যাওয়া, সরকারের বিরোধী আন্দোলন, তারা এক দফা দাবিতে মধ্যবর্তী নির্বাচন, একটি নতুন জাতীয় নির্বাচনের দাবিতে আন্দোলনরত অবস্থায় আছে। এর মধ্যে আবার যদি তারা সিটি কর্পোরেশনের নির্বাচনে যায়, তাহলে সেটি কি সাংঘর্ষিক হবে, নাকি ডিসিশনটি বিএনপি ঠিক আছে, বা তারা নির্বাচনে গেলে সেখান থেকে কোনো ফায়দা আসতে পারে বলে আপনার মনে হয়? আসলে হয় কি জানেন, দুই দলই আপনার একটা থিঙ্ক ট্যাঙ্ক থাকে, কিন্তু তারা তাদের এই যে কৌশলগুলি ম্যানুভারিং করার জন্য এগুলিকে ইউজ করে। যেমন আওয়ামী লীগ এটাকে ইউজ করছে তার এই বর্তমান আন্দোলনটাকে আটকানোর জন্য, বিএনপি এটাকে ইউজ করছে কীভাবে আন্দোলনটাকে এই যে নিস্তেজ হয়ে যাচ্ছে আস্তে আস্তে, এটাকে আরও বেগবান করা যায় কিনা। আসলে কিন্তু মূল সাফারিংটা আমাদেরই, এটা এদের যাওয়ার এবং রাখার চেষ্টা, আর আমাদের হচ্ছে গিয়ে সাফারিংটা হচ্ছে। আমরা চাই গণতন্ত্র, আমরা চাই আমাদের গণতান্ত্রিক অধিকার। 71 সালে আমরা যুদ্ধ করেছি আমাদের অর্থনৈতিক মুক্তির জন্য, আমাদের গণতান্ত্রিক অধিকারের জন্য, সেটা এখন সম্পূর্ণ অনুপস্থিত। আপনি যদি 71 সালের প্রোক্লেমেশন অফ ইন্ডিপেন্ডেন্স পড়েন, আরও 3টা জিনিস ছিল ওখানটা আপনার: সাম্য, হিউম্যান ডিগনিটি, ইকুয়ালিটি, হিউম্যান ডিগনিটি এবং সোশ্যাল জাস্টিস। 3টাই আজকে অনুপস্থিত আপনার। তাহলে আমরা কি পেলাম আজকে 43-44 ইয়ার্স পরে? আমাদেরকে কোনো কিছু অর্জন নয়, আমাদের সব কিছু আমাদের বিসর্জন হয়ে গেছে। এবং কারা করেছে আপনার? এই দুইটি দল আপনার। তো এটাই আমাদের জন্য লজ্জার ব্যাপার আসলে। আমরা আজকে ইলেকশনের কথা বলছি, কি ইলেকশন? এটা স্থানীয় সরকার ইলেকশন, এটা নিয়ে আমাদের কথা বলার দরকার তো নাই। জনগণ, ঢাকার জনগণ ভোট দেবে তাদের মেয়রের জন্য, সেখানে তো আর আপনি জানেন যে মেয়র কোনো ক্ষমতায় তারা রাখেন না। নিউ ইয়র্ক সিটি মেয়র যে ক্ষমতা রাখেন, ঢাকার মেয়র কোনো ক্ষমতায় রাখেন না। সুতরাং সেই ইলেকশন তো এত বড় আপনার ফোকাস পাওয়ার কথা না, কিন্তু পাচ্ছে কেন? আসলে এটা তো একটা রাজনৈতিক ম্যানুভারিং চলছে আপনার, সেই বললাম না অগণতান্ত্রিক এটাকে ধরে রাখার জন্য আপনার, সেটা আওয়ামী লীগের জন্য, সেটা বিএনপির জন্য। জি, আমি মিনহাজ, আপনার কাছে কি মনে হয় যে বাংলাদেশের যে আমরা যে উদ্দেশ্য নিয়ে যুদ্ধ করেছিলাম, দেশ স্বাধীন হয়েছে এবং সরকারের এখন কার্যক্রমে তার সব কিছুই অনুপস্থিত, আমাদের মানবাধিকার, হিউম্যান ডিগনিটি, আমাদের সুশাসন সব কিছুই অনুপস্থিত বলছেন আফতাব আহমেদ বাপ্পি, আপনার কাছে কি মনে হয় বাংলাদেশের এখন পরিস্থিতিটা কি সেরকম? ঢালাওভাবে সেরকম কথা বলা ঠিক হবে না, কারণ রাজনীতি করবেন রাজনীতিকে না, রাজনৈতিক দলগুলো রাজনীতি করবেন। এবং বাংলাদেশে এ পর্যন্ত বিগত 44 বছরে যা হয়ে এসেছে, কখনো সামরিক আইন ছিল, কখনো ছায়ায় সামরিক শাসন চলেছে, আবার কখনো নির্বাচন হয়েছে, কখনো একদলীয় নির্বাচন হয়েছে, কখনো আবার দেখা গেছে যে নির্বাচনটাকে ম্যানিপুলেট করা হয়েছে বিভিন্নভাবে। তো এগুলোর মাধ্যমে কিন্তু একটা রাজনৈতিক প্রক্রিয়াই চলে আসছে। আমরা বর্তমানে দেখতে পাচ্ছি যে বিগত 2 টার্মে একটি রাজনৈতিক দল পরপর 2বার, একবার ইলেকশন করে যেটাতে বিরোধিতা ছিল, আর একটা বিরোধী দলের অংশগ্রহণ ছাড়াই আরেকটা নির্বাচনে অংশগ্রহণ করেছিল। এই প্রক্রিয়াগুলোর মধ্য দিয়ে কিন্তু একটা রাজনৈতিক অগ্রগতি আমরা লক্ষ্য করছি। কারণ আমরা আগামীতে আশা করব যে এই যেমন এবার একটা লোকাল গভর্নমেন্টের যে নির্বাচন হচ্ছে, এর মাধ্যমে নির্বাচন কমিশনের কার্যকারিতা আমরা দেখতে পাবো। এভাবে যদি আগামী পার্লামেন্ট ইলেকশনে একটা সুন্দর সুষ্ঠু নির্বাচন, নিরপেক্ষ নির্বাচন এই নির্বাচন কমিশন উপহার দেয় এবং সেখানে বিরোধী দল অংশগ্রহণ করে, এতে হচ্ছে কি এই রাজনৈতিক প্রক্রিয়াটারই জয় হচ্ছে। আর আপনি যে কথা বলেছেন রাজনৈতিক দলগুলোর মধ্যে যে গণতন্ত্রের অভাব, সেটা অনেক সময় অস্বীকার করার কোনো উপায় নেই। কিন্তু একটা জিনিস আপনি খেয়াল করবেন, প্রত্যেকটা রাজনৈতিক দলের যে সবচেয়ে যে শক্তির কেন্দ্র রয়েছে, সেই শক্তির কেন্দ্রে কিন্তু একটা প্রক্রিয়ার মাধ্যমেই তারা তাদের নেতৃত্ব নির্বাচন করে, কিংবা নির্বাচনের সময় কাকে কাকে দেওয়া হবে, নমিনেশন দেওয়া হবে, এই সমস্ত বিষয়গুলো রাজনৈতিক দলের নামেই করা হয়ে থাকে, কখনো একক কোনো ব্যক্তির নামে করা হয় না। তো আমরা সেটাকে যে কোনোভাবেই হোক একটা গণতান্ত্রিক প্রক্রিয়া হিসাবে স্বীকার করে নিতে হবে, কারণ সেটা তাদের দলীয় ব্যাপার এবং তাদের দলের আন্ডার দ্য কনস্টিটিউশন সেটা চলে আসছে, সেটাকে আমরা অস্বীকার করতে পারবো না। এবং এভাবেই আমরা মনে হয় যে গণতন্ত্রের অভাব থেকে, কিংবা একটা কিছুটা
কিছুটা রোগাক্রান্ত গণতন্ত্র থেকে আস্তে আস্তে ধীরে ধীরে ধাপে ধাপে আমরা একটা সুন্দর গণতান্ত্রিক সুখী সমৃদ্ধিশীল বাংলাদেশ আমরা পেতে পারি। এটা ধারাবাহিক প্রক্রিয়া। আপনি নির্বাচনের কথা বলছিলেন যে একটি নির্বাচন হয়তো হবে, একটি সুষ্ঠু নির্বাচন হয়তো নির্বাচন কমিশন এই ধারাবাহিকতায় করতে পারবে। তো সেই নির্বাচনটি কবে হবে? নির্বাচন নিয়েই তো এত কথা, এত আন্দোলন। আপনি পার্লামেন্ট নির্বাচনের কথা বলছেন। জাতীয় নির্বাচনের কথা বলছি। জাতীয় নির্বাচনটা যথারীতি এদের টার্মটা যখন শেষ হবে তখন পরবর্তী আরেকটা নির্বাচন আসবে। এখন বিরোধী দলের সাথে সরকারি দলের যে কথাবার্তা, বোঝাপড়া, আন্দোলন, এগুলোর মাধ্যমে একটা ঐকমত্যে পৌঁছাতেই হবে। এটা যদি পৌঁছানো সম্ভব না হয় তাহলে আবার সেই আমরা এক অন্ধকার অনিশ্চিত যাত্রায় আমরা পা বাড়াবো। জি, আপনার বিশ্লেষণ কি? এই যে নির্বাচনের দাবিতে বিএনপি তথা ২০ দল যে বাংলাদেশে আন্দোলন করছে, টানা ৮৩ দিন ধরে হরতাল হচ্ছে, অবরোধ হচ্ছে, প্রায় প্রতিদিন একজন করে মারা যাচ্ছে, কখনো কখনো বেশি, হ্যাঁ, প্রায় ১৫০ জনের মতো এখন পর্যন্ত বিভিন্নভাবে মারা গেছে। এই আন্দোলনের এই প্রক্রিয়া এবং এই চলমান আন্দোলন সম্পর্কে আপনার বক্তব্য কি, মন্তব্য কি? দেখুন, আমরা তো এখানে বসে আমরা কথা বলছি, আর বাংলাদেশে আমাদের মতোই এখানে আরো টকশো হচ্ছে, প্রতিদিন কথাবার্তা হচ্ছে, প্রতিদিন আমরা টেলিভিশনে এখানে বসেও আমরা সংবাদগুলো দেখি। ব্যাপারটা হচ্ছে, সেদিন একটা টকশো হচ্ছিল, একজন গেস্ট বলছেন যে আমার তো অনেক কাগজপত্র নিয়ে আসার কথা ছিল, কিন্তু আমি যানজটে পড়ে আমি ওই কাগজগুলো আনতে পারিনি। ব্যাপারটা হচ্ছে এমন যে হরতাল হচ্ছে, অবরোধ হচ্ছে, তার মধ্যে শহরে যানজট হচ্ছে। তো এ থেকেই বোঝা যায় যে যে হরতাল অবরোধের কথা বলছি, আসলে সে হরতাল অবরোধ সেরকম জনসমর্থন নিয়ে হচ্ছে না। হরতাল অবরোধ হচ্ছে নামে, হচ্ছে এক ধরনের সন্ত্রাস। সেই সন্ত্রাসে কিছু লোকজন মারা যাচ্ছেন। হতে পারে সেই সন্ত্রাসের পক্ষে সাপোর্ট আছে কোনো রাজনৈতিক দলের অথবা কোনো রাজনৈতিক গোষ্ঠীর, অথবা পশ্চাতে থাকা, আন্ডারগ্রাউন্ডে থাকা কোনো কিছু রাজনৈতিক জোট কিংবা এই ধরনের লোকজনদের কার্যকলাপ সেটা হতে পারে। এটা মোটেই একটা গণতান্ত্রিক প্রক্রিয়া নয়। রাজনৈতিক দ্বিমত থাকতে পারে, মতভেদ থাকতে পারে, সেগুলো প্রকাশের জন্য বিভিন্ন প্রক্রিয়া রয়েছে। আন্দোলনকে সংগঠিত করার বিভিন্ন প্রক্রিয়া রয়েছে। আমাদের বিরোধী দল সেই প্রক্রিয়া যাচ্ছে বলে আমার মনে হচ্ছে না। না যাওয়াতে কি হচ্ছে, এই সন্ত্রাসগুলো হচ্ছে। আমার মনে হয় যে বিরোধী দলগুলো যদি বলতে আপনি রাজপথের বিরোধী দল, রাজপথের বিরোধী দল, হ্যাঁ, তারা যদি বিভিন্ন, আমরা সব জায়গাতে দেখি যে জনমত গঠন করতে হবে। মানুষের অন্তরের কথা যখন একটা রাজনৈতিক দল বলবে, তখন সেই রাজনৈতিক দলের প্রতি মানুষের সমর্থন থাকবে। তো এই জিনিসগুলো মনে হয় হচ্ছে না। বাংলাদেশের মানুষ চাচ্ছে, এখন শ্রমিকরা চাচ্ছে তাদের কাজের জায়গায় যেতে। গাড়ির ড্রাইভার, এই যে সিএনজি ড্রাইভাররা মারা যাচ্ছে, বাসের ড্রাইভাররা মারা যাচ্ছে, তারা তো এই ভয়ে বাড়ি থেকে বের হতে পারছিল না, কিন্তু তারা বের হতে বাধ্য হচ্ছে, বিকজ ওটা হচ্ছে তাদের জীবিকা, তাদের সংসার, পেট চালাতে হলে তাদেরকে বাইরে যেতেই হবে। তো এগুলো আর কি। তো এই সমস্ত আন্দোলন গণসমর্থন পায়নি বলেই আমার মনে হয়েছে, এবং আমার মনে হয় এই সমস্ত আন্দোলনের পথ পরিহার করে যেভাবে সমঝোতার মাধ্যমে সঠিক প্রক্রিয়ায় আমাদের বিরোধী দলের দ্বিমতকে জনগণের কাছে বলা, সরকারের কাছে দাবি তুলে ধরা, এগুলো করা উচিত। জি, আপনি আন্ডারগ্রাউন্ড রাজনীতি, আন্ডারগ্রাউন্ডের শক্তির কথা বলেছেন, আন্ডারগ্রাউন্ড একটি শব্দ উচ্চারণ করেছেন, একটু ক্লিয়ার করবেন? কারণ আমরা তো বিএনপি তথা ২০ দলের আমরা কর্মসূচি নিয়ে কথা বলছি, সেই জায়গায় তো তারা তো একটি বাংলাদেশের রাজনৈতিক দল, তাদের নির্বাচন কমিশন থেকে তাদের রেজিস্ট্রিকৃত দল, সেই জায়গায় আন্ডারগ্রাউন্ড বলতে আপনি কি বোঝাচ্ছেন? আমি বলছি এই কারণে যে বিরোধী দল কিন্তু স্বীকার করছে না যে এটা আমরা করাচ্ছি। আচ্ছা, সরকার স্বীকার করছে না এটা আমরা করাচ্ছি। তার মানে কি হচ্ছে এখানে? তার মানে হচ্ছে যে এখানে তৃতীয় কেউ রয়েছে যারা ঘোলা পানিতে মাছ শিকার করতে চাচ্ছে। আমরা জঙ্গিবাদ বলে একটা কথা শুনে আসছি দীর্ঘদিন যাবৎ বাংলাদেশে, যেটা হচ্ছে এর আগে দেখা গেছে যে 10 ট্রাক অস্ত্রের মামলার কথাও আমরা জেনেছি যে এই সমস্ত জিনিসগুলো বাংলাদেশে ঘটেছে। ওই অস্ত্রগুলো যাচ্ছে কোথায়, যে গান পাউডারগুলো ব্যবহার করা হচ্ছে এই গাড়িগুলো পোড়াতে,
সেগুলো কোথা থেকে আসছে, এই সমস্ত বিষয় থেকে মনে হচ্ছে যে এটা কোনো প্রকাশ্য রাজনৈতিক দলের কর্মকাণ্ড নয়। তাদের রেগুলার যে কাজকর্ম রয়েছে তার ভেতরে এগুলো পড়ে না। এগুলো হচ্ছে সন্ত্রাসবাদী জঙ্গিবাদী কার্যকলাপ। এবং আমার মনে হয় যে যেহেতু অত্যন্ত সংগঠিতভাবে এই কাজটা করছে, তারা একটা সুসংগঠিত দল আমাদের এই দেশে আছে, অস্তিত্বশীল সবসময়। আমরা একজন দর্শকের ফোন নেব। একজন দর্শক ফোন করেছেন। আসসালামু আলাইকুম দর্শক, আপনি কি আমাদের কথা শুনতে পাচ্ছেন? হ্যালো, জি শুনতে পাচ্ছি। জি আপনি বলুন, আমরা আপনার কথা শুনবো। আপনি আপনার নাম এবং কোথা থেকে ফোন করেছেন আপনি বলবেন। জামাইকা থেকে আবু সুরাইম বলছি। আমি দুজনের কাছে প্রশ্ন যে বর্তমানে বাংলাদেশের যে পরিস্থিতি চলছে, ইতিমধ্যে 190 জনের মতো হতাহতের খবর আমরা পেয়েছি এবং একদিকে বিএনপি নির্বাচনে যাওয়ার খবর পেয়েছি, সেটিও সুসংবাদ নিঃসন্দেহে। একজন আলোচক বললেন যে আন্ডারগ্রাউন্ড পলিটিক্সে কেউ দায় স্বীকার করছে না। দায় তো কখনোই স্বীকার করে না বিএনপি আওয়ামী লীগ যেই করুক, আর সাধারণ মানুষ তো এই ধরনের ঘটনার সাথে জড়িত না। ওনারা আসলে কি বলতে চাচ্ছেন? জি, এই প্রশ্নটি আপনি যেহেতু কথা বলছিলেন এটিতে যে বিএনপি এবং আওয়ামী লীগ কেউ বলছে তারা জড়িত না, সাধারণ মানুষও জড়িত না, যদি আন্দোলনে সাধারণ মানুষের অংশগ্রহণ না থাকে আপনি বলছিলেন, তাহলে এই কাজগুলো কি করছে তিনি আরেকটু স্পষ্টভাবে আপনার কাছ থেকে জানতে চাই। আমি আগে বলেছি যে কিছু রাজনৈতিক দল, কিছু গোষ্ঠী দেশের মধ্যে, যেমন এখন একটা ইস্যু রয়েছে আমাদের দেশে যে স্বাধীনতা বিরোধীদের, যুদ্ধাপরাধীদের বিচার করা হচ্ছে। যুদ্ধাপরাধী, আমি স্বাধীনতা বিরোধী বলতে ভুল করেছি, যুদ্ধাপরাধীদের বিচার করা হচ্ছে এবং হয়েছে। তো কিছু কিছু সংগঠন রয়েছে যাদের আগ্রহ রয়েছে এই বিচারের প্রতি, যদি কোনোভাবে এই বিচারকে বানচাল করা যায়। আপনাকে এই পর্যায়ে রাখবো দর্শক, আমাদের সময় হয়েছে একটি বিরতির। তিনি একটি ইঙ্গিত দিয়েছেন মিনহাজ আহমেদ যে বাংলাদেশে যে যুদ্ধাপরাধীদের বিচার চলছে, এই বিচারটি বানচাল করার একটি প্রচেষ্টা নানানভাবে হচ্ছে। তো এই যে অশান্তি, এই যে জ্বালাও পোড়াও, এই যে পেট্রোল বোমা, সেটি নিক্ষেপের পেছনে এরকম একটি হাত থাকতে পারে, তাদের একটি কর্মকাণ্ড হতে পারে। আরও সবিস্তারে তার কাছ থেকে জানার চেষ্টা করব, তবে ছোট্ট একটি বিরতির পর। দর্শক আপনারা সঙ্গেই থাকুন। অ্যাকাউন্টিং এন্ড জেনারেল সার্ভিসেস। আমাদের রয়েছে ইনকাম ট্যাক্স, অ্যাকাউন্টিং, ইমিগ্রেশন সার্ভিসেস, ট্রান্সলেশন এন্ড নোটারি সুবিধা। যোগাযোগ করুন এম এ কাইয়ুম, 3542 31st স্ট্রিট, লং আইল্যান্ড সিটি, নিউ ইয়র্ক 11106। ফোন 718-361-5883, 718-685-2010। ফ্যাক্স 718-361-6071। SNS Accounting and General Services. Trust us, we serve you better. ময়ূরিয়া ব্যাংকুয়েট হল অ্যান্ড রেস্টুরেন্ট, যুক্তরাষ্ট্রে বাংলাদেশি মালিকানায় সর্ববৃহৎ পার্টি হল। বিয়ে, জন্মদিন, কনভেনশন, সেমিনার, সুইট 16 সহ যে কোনো অনুষ্ঠানে বুকিং দেবার আগে অবশ্যই একবার ভিজিট করুন ময়ূরিয়া অভিজিয়াত ব্যাংকুয়েট হল অ্যান্ড রেস্টুরেন্ট। 100% হালাল খাবার। ইফতার পার্টির জন্য আমরা বুকিং নিয়ে থাকি। এছাড়াও বাংলাদেশি আয়োজনে যে কোনো অনুষ্ঠানের জন্য 30% ছাড়। ধর্মীয় অনুষ্ঠান, ফান্ডরেজিং, সামাজিক সাংস্কৃতিক অনুষ্ঠানেও রয়েছে বিশেষ ডিসকাউন্ট। বাংলাদেশি ও ইন্ডিয়ান মুখরোচক খাবারের স্বাদ নিন ময়ূরিয়া ব্যাংকুয়েট হল অ্যান্ড রেস্টুরেন্ট, মেকিং ইউর মেমোরেবল মোমেন্ট মোর গর্জিয়াস অ্যান্ড রিমার্কেবল। সুপ্রিয় দর্শক, আপনারা দেখছেন টাইম টেলিভিশনের নিয়মিত আয়োজন বাংলাদেশের সমসাময়িক রাজনীতি নিয়ে অনুষ্ঠান টাইম পলিটিক্স। সঙ্গে আছেন দুজন সম্মানিত অতিথি, নিউ ইয়র্ক সিটি ডিপার্টমেন্ট অফ এডুকেশনে চাকরিরত
সেবামূলক সংগঠন অপটিমিস্টের অন্যতম প্রতিষ্ঠাতা, কমিউনিটি অ্যাক্টিভিস্ট, মিডিয়া কর্মী মিনহাজ আহমেদ, এবং সঙ্গে আছেন শব্দ প্রকৌশলী এবং ব্যবসায়ী আফতাব আহমেদ বাপ্পি। আমরা আলোচনা করছিলাম বাংলাদেশের যে এখন যে চলমান সংকট হচ্ছে, সেই সংকটে প্রতিদিন মানুষ মারা যাচ্ছে, পেট্রোল বোমা নিক্ষেপ হচ্ছে, জ্বালাও পোড়াও হচ্ছে। এটি তৃতীয় কোনো শক্তির কাজ নাকি এটির সঙ্গে কোনো রাজনীতি জড়িত, রাজনৈতিক সংগঠন জড়িত? আপনি কথা বলছিলেন মিনহাজ আহমেদ, ছোট্ট করে সংক্ষেপে আপনার কাছ থেকে একটু ক্লিয়ার হতে চাই। আপনি যুদ্ধাপরাধীদের বিচারের প্রসঙ্গ টেনে নিয়ে এসেছিলেন এই প্রসঙ্গে আলোচনা করতে গিয়ে একজন দর্শকের প্রশ্নের জবাবে। হ্যাঁ, তো এটা স্পষ্টতই যে যুদ্ধাপরাধীদের বিচারে জামায়াতে ইসলাম প্রত্যক্ষভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে, কারণ তাদের জামায়াতে ইসলামের শীর্ষ নেতৃবৃন্দ এই যুদ্ধাপরাধী মামলায় আটক আছেন এবং কারো কারো বিচার হয়েছে, দণ্ডাদেশ পেয়েছেন। তো সরকার পরিবর্তন হলে যদি বিএনপি ক্ষমতায় আসে, যেহেতু তারা বিএনপির একটা মিত্র শক্তি হিসেবে কাজ করছে এবং অতীতে করেছে, আমার মনে হচ্ছে যে আন্দোলন থেকে তারা লাভবান হবে। তো এদের নেতৃত্বে হয়তো কোনো একটা এই সমস্ত সন্ত্রাসী কার্যকলাপ থাকতে পারে, এবং এই ঘোলা পানিতে মাছ শিকার করার অর্থ বলতে যেটা বোঝা যায় যে দেশে যদি একটা অরাজক পরিস্থিতি তৈরি হয়, তারপর যদি একটা তৃতীয় পক্ষ, বিশেষ করে অনেকেই আমাদের সামরিক বাহিনীর দিকে ইঙ্গিত করেছেন, সেরকম যদি একটা অবস্থা পরিবর্তন হয়, তাহলে হয়তো এই বিচার প্রক্রিয়াটা ব্যাহত হবে, দীর্ঘায়িত হবে, পরিত্যক্ত হবে, এই ধরনের প্রত্যাশা কারো কারো থাকতে পারে। জি, আফতাব আহমেদ বাপ্পি, একটি মত পাওয়া গেছে, সেটি হচ্ছে যে প্রথমত বিএনপি তথা ২০ দলের যে আন্দোলন চলছে, এটি সন্ত্রাসবাদিতা, এটি জঙ্গি গোষ্ঠীর কার্যক্রম এবং এটি সন্ত্রাস, এইরকম একটি মত দিয়েছেন। আপনার কাছে কি মনে হয়, আমরা যা দেখছি এটি কি এই সন্ত্রাসবাদীরা? আসলে আমার যেটা মনে হচ্ছে আপনার, সেটা হলো গিয়ে মূল সমস্যাটা কিন্তু আপনার এখন পর্যন্ত আমরা যাচ্ছি না, সেটা হচ্ছে গিয়ে এই যে গণতন্ত্রের যে অনুপস্থিতি। আপনি দেখবেন যে আমরা সবচেয়ে বড় ভুল করি, ইতিহাসের যে শিক্ষা সেখান থেকে শিক্ষা নেই না। যেমন আপনার মনে করুন যে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বাংলাদেশের ইতিহাসে সবচাইতে বড় নেতা ছিলেন, কিন্তু 1975 সালে যখন বাকশাল উনি দিলেন, তখন কি হলো? আপনার তাজউদ্দিন সাহেবের একটা কথা আমার মনে আছে যে বঙ্গবন্ধু, আপনি জনগণ যদি আপনাকে পছন্দ না করে, আপনাকে সরাবার যে গণতান্ত্রিক উপায়টা সেটা থাকলো না। কিন্তু এই যে গণতন্ত্রের যে শক্তি, জনগণের যে শক্তি, সেটাকে যদি আপনি অবরুদ্ধ করে দেন, তখন এই ধরনের বিভিন্ন সিমটম দেখা যাবে আপনার, যেটা এখন দেশে দেখা যাচ্ছে। আপনার অ্যাকচুয়ালি এরশাদ সাহেবও কিন্তু চাইলে হাজার হাজার লোক মেরে থাকতে পারতেন, কিন্তু উনি বুঝতে পেরেছিলেন যে একটা লিমিট অতিক্রম করলে আমাকেও ওই ইতিহাসের মতো নৃশংস ভাগ্য বরণ করতে হতে পারে। তাও উনি 9 বছর থেকে, হ্যাঁ, তারপর উনি ছেড়ে দিয়েছেন। এবং এটা বিএনপিও 1996 সালে চেষ্টা করেছিল, আপনার ইলেকশন দিয়েছিল, থাকার চেষ্টা করেছিল, কিন্তু আওয়ামী লীগের যখন অসহযোগ আন্দোলন শুরু হলো, তখন বুঝতে পারলো যে এর বাইরে গেলে আমাকেও নৃশংস পরিণতি বরণ করতে হতে পারে। যেটা আপনি দেখুন সমস্যা কোন জায়গায়, যে কেউ কাউকে বিশ্বাস করে না। হাসিনা খালেদার অধীনে ইলেকশন করবেন? কখনোই করবেন না, তিনি করেন না 96 সালে। তাহলে খালেদা কেন হাসিনার অধীনে ইলেকশন করবেন? সুতরাং এই যে তত্ত্বাবধায়ক ব্যবস্থার মধ্যে অনেক ভুল আছে, স্বীকার করছি আমরা, কিন্তু সেটাকে ঠিক করা যেত। কিন্তু আপনাকে এই মুহূর্তে যেখানে বিশ্বাসের অভাব, আমাদের সহমর্মিতার অভাব, আমাদের পরস্পর আমরা একজনকে সহ্য করতে পারছি না, সেখানে নির্বাচন ব্যবস্থায় এরকম ব্যাপক পরিবর্তন করা, যেটা আবার উত্তরণ করেছিলেন শেখ হাসিনা নিজেই, যে তত্ত্বাবধায়ক ব্যবস্থাটা আপনার, তো সেখানে এই সমস্যাটা এখান থেকে শুরু হয়েছে আপনার আসলে। এবং আমার মনে হয় এর বাইরেও আমাদেরকে গণতন্ত্রের চর্চা করতে হবে, দুই দলের মধ্যে গণতন্ত্র আনতে হবে। উনি বলেছেন যে গণতন্ত্র আছে। আমি আবার একটু আপনাকে এখানে রাখি, একজন দর্শক টেলিফোন করেছেন, আমরা দর্শকের সঙ্গে কথা বলবো। সম্মানিত দর্শক, আমরা আপনাকে স্টুডিওতে এখন আনবো সরাসরি। আপনি আপনার নাম এবং পরিচয় দিয়ে আমাদের সঙ্গে কথা বলুন দয়া করে। আসসালামু আলাইকুম। হ্যালো। হ্যালো, জি, আমরা শুনছি আপনাকে। আপনি আপনার নাম এবং পরিচয় দিয়ে কথা বলবেন, এবং দয়া করে আমি পিসিআর এর প্রোডিউসারকে বলছি যে ভেতরের মাইক্রোফোন স্পিকারের সাউন্ডটি একটু বাড়িয়ে দেওয়ার জন্য। হ্যাঁ, সাকিব ভাই তো কথা বলতেছে না। জি, আমি বলছি কথা, আপনি টেলিফোনে কথা বলুন দয়া করে। দর্শক, আপনি টেলিভিশনের মিউটটি কমিয়ে, ভলিউমের মিউট কমিয়ে আমার সঙ্গে টেলিফোনে কথা বলুন, আমরা শুনছি আপনার কথা। হ্যালো। হ্যাঁ জি, আমরা তো শুনছি আপনার কথা, আপনি বলুন।
আচ্ছা, আমি আমি দুজন উপস্থিত অতিথি ভাইদেরকে প্রথমে সালাম দিচ্ছি, সাকিব ভাইকে সহ। তো আমার একটাই প্রশ্ন ভাই, আমরা বিগত ৪৫ বছর হয়েছে আমাদের দেশটা স্বাধীন হয়েছে, কিন্তু আমরা এই ৩ জন নেত্রী এবং নেতার সাথে ছাড়া কি আমরা বাংলাদেশে কোনো সরকার গঠন করতে পারি না? জি, আওয়ামী আপনার লীগ, বিএনপি, পরিচয়টা বলবেন, আপনার জাতীয় নামটা পার্টি বলবেন, আপনি ছাড়া। কোথা থেকে ফোন করেছেন? আমি দালাওয়ার থেকে মোহাম্মদ ইসলাম বলছিলাম, আউট অফ স্টেট থেকে। যে আপনি আমরা দেলোয়ার থেকে এইভাবে ফোন করেছেন, গত- আপনার মাধ্যমে টাইম টেলিভিশনের এবং টাইম পলিটিক্সের দেলোয়ারের দর্শকদেরকে অভিনন্দন জানাচ্ছি, স্বাগত জানাচ্ছি, শুভেচ্ছা জানাচ্ছি। আপনি আমাদের সঙ্গেই থাকুন, আপনার প্রশ্নটি নিয়ে আমার আমরা জানতে চাইবো, প্রশ্নটা আমি উত্তর শেষ খুঁজবো। করতে পারি নাই দাদা, আমার প্রশ্ন। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, বলুন বলুন, জি জি, সংক্ষেপে। আমার প্রশ্নটা ছিল, উপস্থিত দুইজন বড় ভাই, ওনাদেরকে আমি অবশ্য আগে থেকেই চিনি, আমিও নিজে জামাইকাতে ছিলাম আরো ২০-২৫ বছর আগে থেকে। জি, তো আমার প্রশ্নটা হলো ভাইদের কাছে যে আমরা যেই অবস্থা দেখে আসছি, যেই ৩ জন নেতা আছে বাংলাদেশে, শেখ হাসিনা এবং খালেদা জিয়া এবং এরশাদ, এই ৩ জন ছাড়া কি আমরা জি, ব্যতীত আমরা এই প্রশ্নের অন্য উত্তর কাউকে আমরা আশা করতে পারি না? আমাদের এই দেশে প্রশ্নটা কি আমরা ওই আগে শুনে উপযুক্ত ফেলেছি। পুরুষ জি, নাই? আপনি আমাদের সঙ্গে থাকুন। জি, আর যেটি আপনি বলছিলেন, পরে আমরা এই দেলোয়ার থেকে ফোন করেছেন মোহাম্মদ ইসলাম, তার কথাটি নিয়ে আপনাদের কাছ থেকে আসলে আসবো। ওনার প্রশ্নটাই আমাদের যে জনগণের যে চাহিদা, সেটার প্রতিফলন পাওয়া যাচ্ছে আপনার, যে আমরা চাই গণতন্ত্র, আমরা আমার ভোট দিয়ে আমার শাসক নির্বাচন করব। জি। এখানে আমার ওই অধিকার কেউ নিতে পারবে না। কিন্তু দেখুন, আপনি দুইটি দলই, আওয়ামী লীগ, উনি বলছিলেন যে কথাটা, যে 2 দলের মধ্যে গণতন্ত্র আছে। আজকে শেখ হাসিনা এবং খালেদা জিয়া কত বছর যাবত দলের চেয়ারম্যান? পৃথিবীর কোনো ইতিহাসে মানে এই ধরনের গণতান্ত্রিক দলে এই ধরনের চেয়ারম্যান থাকতে পারে আপনার? তারা দুজনই আপনার যতদিন মারা যাবেন ততদিন থাকবেন চেয়ারম্যান। তো এটা কিভাবে গণতন্ত্র হয় আপনার? এবং আপনি যেটা বলছিলেন যে পার্টি যখন ইলেকশন, যে আপনার কি বলে, আপনাকে কাউন্সিল হয়, কাউন্সিল। সেখানে দেখা যাচ্ছে যে নেত্রী আপনার সিলেকশন দিয়ে দিচ্ছেন। তাহলে এগুলো তো গণতান্ত্রিক চর্চা না আসলে, যার প্রতিফলন আমাদের জনগণের উপরে পড়ছে। এবং সে কারণে উনি যে বলছিলেন থার্ড পার্টি কেন, জনগণ তার আপনার শাসক নির্বাচন করবে, তার প্রতিনিধি নির্বাচন করবে তার নিজের ভোট দিয়ে, সেই অধিকারটুকু আজকে নেই। কারণ 2 দলই আপনার মাসলম্যান, যিনি পয়সা যার কাছে আছে, কারো টাকা যার কাছে আছে, তাকে আপনি নমিনেশন দিচ্ছেন। কারণ তারা জানে যে ওই টাকা ছাড়া, ওই মাসল ছাড়া কোনো লোক জিতে আসতে পারবে না। তাহলে এই যে পরিস্থিতিটা তৈরি করেছে আমাদের রাজনীতিবিদরা, এই দায়িত্ব তাদেরকে নিতে হবে আপনার। এবং তাদের যদি এখনই শুভবদ্ধ উদয় হয়, তাহলে নৃশংস কোনো ঘটনার আগেই তারা আমাদেরকে গণতন্ত্র উপহার দিতে পারবেন, আমাদের বাংলাদেশ দিতে পারবেন। আমরা আরেকটি কথা জানতে চাই, সেটি হচ্ছে মানুষের সম্পৃক্ততা এই আন্দোলনে নেই। আমি এটির পাশাপাশি জানতে চাই যে এই রাজনৈতিক দলগুলোর আন্দোলনের সঙ্গে আমরা বড় বড় আন্দোলনগুলোতে দেখে এসেছি জনগণের সম্পৃক্ততা। আমরা তো মুক্তিযুদ্ধের কথা আমরা বাদই দিলাম, আমরা সেই পাকিস্তান সময়ের কথা বাদ দিলাম, আমরা এই স্বাধীন দেশে আমরা 9 বছর এরশাদের শাসন আমলে দেখেছি জনগণের সম্পৃক্ততার কথা। তার পরবর্তীতে বিএনপির বিরুদ্ধে আওয়ামী লীগের বিরুদ্ধে বিএনপির যে আন্দোলন, তাতে কি জনগণের সম্পৃক্ততা কি আমরা খুব বেশি দেখি? জনগণের সম্পৃক্ততা আসলে থাকার ব্যাপারটা এখন আর, যেহেতু গণতান্ত্রিক পরিবেশটা নেই আপনার যখন গণতান্ত্রিক আন্দোলন, আমি এরশাদ সাহেবের কথা বলছিলাম যে উনি কিন্তু সামরিক শাসক হলেও ওনার সময় আমরা কিন্তু ঢাকা ইউনিভার্সিটিতে মিছিল মিটিং করতে পেরেছি, আপনার জনসভা করতে পেরেছি, আপনার ব্যাপক আন্দোলন হয়েছে আপনার। কিন্তু এই যে এক্সট্রিম পজিশন নেওয়াটা, আপনার যে গুলি করে দেখা মাত্র গুলি করা, এটা বাংলাদেশে এর আগে হয়নি। কিন্তু 71-এর আগে পাকিস্তানি শাসকরা করেছে, কিন্তু এখন সেটা হচ্ছে আপনার যদি কোনো বিরোধী দলের নেতা রাস্তায় নামে আপনার, বা কোনো কর্মীরা নামছে, গুলি করার নির্দেশ দেওয়া হচ্ছে, গুলি করা হচ্ছে তাদেরকে আসলে। যার ফলে আপনি যে জনগণের যে সম্পৃক্ততা, সে কীভাবে খুঁজে পাবেন আপনি? কোনোভাবে সম্ভব না সেটা করার। যার ফলে, এবং এই যে জঙ্গি আন্দোলনগুলি কেন হচ্ছে আপনার, মানুষ যখন তার গণতান্ত্রিক অধিকার চর্চা করতে না পারে, তখন কিন্তু এই ধরনের সহিংসতা জন্ম নিতে থাকেই আপনার, এবং এটা কোনোভাবে আপনি এড়াতে পারবেন না। আমি সেই জন্য বলছি যে আমার মনে হয় 2 দলের এই বুদ্ধিটুকু এখন আসা উচিত, যে আমরা আর কত, আমরা কেউ সারা জীবন বাঁচবো না। এটা আমাদের দেশ, এটা এই জনগণের দেশ। এদেরকে যে জন্য আমরা যুদ্ধ করেছি, সেই গণতন্ত্র ফেরত দেওয়া হোক। আমরা আমাদের অধিকারকে প্রয়োগ করি, আমরা আমাদের যুদ্ধাপরাধীকে তাকে আমরা আমাদের ভোট দিয়ে এই দেশ থেকে বের করে দিই, তাদেরকে আমরা নিরস্ত করে দিই, তাদেরকে আমরা শাস্তি দিই, সেটা আমরা দিই। আপনাদের এই অগণতান্ত্রিক উপায় আমরা এগুলো দেখতে চাচ্ছি না। আমরা চাই গণতন্ত্র, আমরা চাই আমাদের ভোটের অধিকার, আমরা চাই আমাদের শাসক নির্বাচন করার ক্ষমতা। জি, আপনি বলছিলেন রাস্তায় নামার পরেই কর্মী এবং নেতাদের দিকে গুলি করা হচ্ছে,
সেটি স্বাধীনতার আগে দেখেছেন পাকিস্তানি আমলে এবং এখন হচ্ছে, সেটি আর কখনো হয়নি। অন্যদিকে গুম হওয়ার ঘটনা আমরা দেখছি যে বিচার বহির্ভূত হত্যাকাণ্ড হচ্ছে। এই বিষয়গুলো নিয়ে আপনার কি মত? একই অবস্থা সালাউদ্দিন আহমেদ নিখোঁজ হয়ে গিয়েছেন, আজকে 2 সপ্তাহেরও বেশি সময় ধরে তিনি নিখোঁজ। আমি সেটাই বলছিলাম, আপনার যখন ক্ষমতাসীন বা ক্ষমতার বাইরে যারা থাকে আপনার এইভাবে যখন ক্ষমতা গ্রহণ করেন, তখন হয় কি ক্ষমতা টিকিয়ে রাখতে আপনার এই ধরনের সহিংস কাজ তাদের করতে হয়। সেটা আপনার কোনো অবস্থাতেই গণতান্ত্রিক হবে না। সেটা গুম হোক, সেটা কর্মী দেখা মাত্র গুলি করার নির্দেশ হোক, করতেই হবে। কারণ আপনাকে ক্ষমতাকে আপনাকে টিকে রাখতে হবে আপনার ক্ষমতা দিয়ে। এখানে আপনি জনগণের ক্ষমতা দিয়ে টিকে রাখছেন না। আপনি যদি জনগণের ক্ষমতায় আসেন, আপনি যদি জনগণের ভোট নিয়ে আসেন, তখন আপনার শক্তি তো জনগণ। কিন্তু সেটা নাই এখানে, সেটা বিএনপিরও নয় আজকে, সেটা আওয়ামী লীগেরও নয় আপনার আজকে। যার ফলে আপনি দেখতে পাচ্ছেন যে জনগণ এটাকে আর পছন্দ করছে না, না আওয়ামী লীগের কাজ, না বিএনপির এই গণ আন্দোলন। আপনার কোনোটাই আপনার আসলে জনগণের সম্পৃক্ততা না। আমি মিনহাজ আহমেদ আপনার কাছে জানতে চাই একটু গুমের বিষয়ে। সালাউদ্দিন আহমেদ কে নিখোঁজ আছেন আজকে অনেক দিন। সালাউদ্দিন আহমেদের স্ত্রী তিনি প্রেস কনফারেন্স করে প্রধানমন্ত্রীর সহায়তা চেয়েছেন। তিনি প্রধানমন্ত্রীর কাছে স্মারকলিপি প্রদান করেছেন প্রধানমন্ত্রীর বাসভবন গণভবনে গিয়ে। তারপরে আমরা কিন্তু প্রধানমন্ত্রীর কাছ থেকে কিংবা সরকারের কাছ থেকে তেমন কিছু শুনিনি। আমরা গত পরশুদিন আবার দেখলাম যে তার স্ত্রী আবারও বাসায় সংবাদ সম্মেলন করে অভিযোগ করলেন যে আমার স্বামীর নিখোঁজ হওয়ার বিষয়টি প্রধানমন্ত্রীকে জানতে চেয়েছি, প্রধানমন্ত্রী এই বিষয়ে কোনো কিছুই বলেননি, আমার সঙ্গে কোনো কথা বলেননি, কোনো ধরনের কোনো তৎপরতা সরকারের কাছ থেকে তিনি পাননি। বিষয়টি আপনি কিভাবে দেখেন? দেখুন, গুম, হত্যা, প্রকাশ্য দিবালোকে কুপিয়ে হত্যা, এই সমস্ত ঘটনাগুলো বাংলাদেশে ঘটছে। এগুলো দুঃখজনক এবং এগুলো প্রতিরোধ করতে সরকার পারছে না, এগুলোর বিচার করতেও সরকার পারছে না। এই জিনিসটা আমাদের জন্য সত্যি দুঃখজনক, সরকারের জন্য একটা বড় ধরনের ব্যর্থতা। এটা আমাদেরকে বলতেই হবে, সবাইকে এটা স্বীকার করতেই হবে। এটা স্পষ্টত আমরা দেখলাম অভিজিৎকে রাস্তায় কুপিয়ে হত্যা করা হয়েছে। তার অপরাধ কি কেউ জানে না, কে তাকে হত্যা করেছে কেউ জানে না। একই সময়ে একই জায়গায় আপনারা জানেন যে একদিন একটা ঘটনা ঘটেছিল, একটা সাইবার ক্যাফে থেকে প্রধানমন্ত্রীর নামে একটা হুমকি দিয়েছিল, সেটা সাথে সাথে ধরা হলো, বিচার হলো, ইত্যাদি হয়ে গেল। কিন্তু একজন সাধারণ মানুষ, আমি অভিজিৎকে একজন সাধারণ মানুষ বলেই বিবেচনা করব, কারণ দেশের প্রত্যেক মানুষেরই নিজস্ব আইডেন্টিটি নিয়ে রাস্তায় চলাফেরা করার অধিকার থাকা উচিত এবং সেই রকম একজন মানুষ ছিলেন তিনি। সেইভাবেই সেই দাবি, সেই অধিকার নিয়েই তিনি রাস্তায় ছিলেন এবং তাকে হত্যা করা হয়েছে। তো এগুলো দুঃখজনক, এগুলোর জন্য সরকার কোনোভাবেই দায়িত্ব এড়াতে পারবে না, আমি সেটা বিশ্বাস করি। তবে আপনি দলীয় গণতন্ত্রের কথা যেটা বলেছেন, আমি ওইভাবে বলিনি যে দলীয় প্রত্যেকটা রাজনৈতিক দলগুলোতে গণতান্ত্রিক প্রক্রিয়া চলে, সেখানে সেটা চলে না। কিন্তু ব্যাপারটা হচ্ছে কি, একটা রাজনৈতিক দল যখন প্রতিষ্ঠিত হয়, সেই রাজনৈতিক দল যখন একসাথে কোনো একদিকে চলে, সেটা যদি একটা গোষ্ঠী নিয়েও চলে, সেই গোষ্ঠীর মধ্যেও একটা ঐকমত্যে পৌঁছাতেই হবে। তা না হলে একজন বলে দিল আর সবাই সারা বাংলাদেশ এটা বলা হয়ে থাকে যে শেখ হাসিনাকে মেরে ফেললেই আওয়ামী লীগে গণতন্ত্র এসে যাবে, খালেদা জিয়াকে সরিয়ে দিলেই গণতন্ত্র এসে যাবে। আমি সেটা মনে করি না। আমি মনে করি যে এটা একটা প্রক্রিয়ার ভিতর দিয়ে আছে। ওই জায়গায় যখন উনি সরে যাবেন, তখন হয় ওনার বোন আসবে, ওনার ছেলে আসবে, বিরোধী দলের নেত্রীর ছেলে আসবে, কেউ না কেউ আসবে, অথবা না হলে অন্য তৃতীয় একজন আসবে এবং সেইভাবেই দলগুলো তার যে শৃঙ্খলা আছে পরিচালিত হবে। আমি বলছিলাম যে একটা দীর্ঘমেয়াদী প্রক্রিয়া, এইভাবে উত্থান পতন ঘাত প্রতিঘাতের মধ্য দিয়ে রাজনৈতিক দলগুলো শুদ্ধিকরণ হবে, তাদের প্রক্রিয়াগুলো সঠিক রাস্তায় আসবে এবং তখন আমরা গণতন্ত্রের আশা করতে পারি। সাপ্লিমেন্ট করি। জি, অবশ্যই আপনার সাপ্লিমেন্ট শুনবো। আরেকজন দর্শক আছেন টেলিফোনে, আমরা দর্শকের কথা শুনবো। সম্মানিত দর্শক, আমরা আপনার নাম এবং পরিচয় জানতে চাই, তার দিয়ে আপনি আমাদের সঙ্গে এই আলোচনায় সরাসরি স্টুডিওতে অংশগ্রহণ করুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি বলুন, আমরা শুনতে পাচ্ছি। হ্যাঁ, আপনারা তো প্রত্যেকদিনই আমরা দেখতেছি সালাউদ্দিন লস্ট হয়ে গেছে, তার জন্য অনেক প্রশ্ন জিজ্ঞেস করতেছেন যে তাকে ফেরত নিয়ে আসা। উই ওয়ান্ট টু নো যে 150 জন ইনোসেন্ট লোক যে মারা গেল, তাদের কি কে ফেরত আনবে? হু ইজ গোনা আস্ক ফর দেয়ার, তাদের যে ফ্যামিলির যে পেইন, যে অ্যাগনি,
আপনারা কি সে ব্যাপারে কখনো কথা বলতে পারেন না? জি, আপনার নাম জানতে পারি? আমার নাম জন, জ্যামাইকা থেকে বলছি। জি, আপনি কি যে আন্দোলনে যে 150 জন মারা গেছে পেট্রোল বোমায়, বাস জ্বালিয়ে, এগুলো কথা বলছেন? অ্যাবসলিউটলি, এটা তো এটার কথা জি, আমরা অসংখ্যবার এইটার বিষয়ে আলোচনা করেছি দর্শক, সম্মানিত দর্শক, এবং আজকেও আলোচনা হয়েছে এই বিষয়গুলো নিয়ে। তারপরেও আপনার সম্মানার্থে আপনি যেটি জানতে চেয়েছেন সেটির বিষয়েও আমি আবারও আমি আলোচনা করব। আপনাকে অসংখ্য ধন্যবাদ, আপনি আমাদের সঙ্গেই থাকুন। আপনি সাপ্লিমেন্টারি। হ্যাঁ, আমি অনেকে যেটা বলতে চাচ্ছিলাম সেটা হচ্ছে কি, আপনি জানেন যে আমরা কিন্তু উদাহরণ দেখতে পাই যে দুই দলের মধ্যেই যখন আপনার বিরোধী কোনো বক্তব্য এসছে তখন তারা সংস্কারপন্থী হিসেবে নাম পেয়েছে আপনার, এবং যেটা বিএনপিতে এখনো তারা হয়তো আপনার ঢুকতে পারেনি, কিন্তু আওয়ামী লীগ হয়তো কিছুটা নর্মাল হয়েছে আপনার, যে তোফায়েল আহমেদ সাহেব, তারপরে সুরঞ্জিত সেনগুপ্ত সাহেব, 111 পরে আপনি বলতে চাচ্ছেন? অ্যাকচুয়ালি 111 পরে, জি, ওই সামরিক শাসনের সময় আপনার, সামরিক না, মঈনুদ্দিনের সরকারের সময় আপনার তত্ত্বাবধায়ক। হ্যাঁ, জি। আপনি দেখুন যে দলের বিরুদ্ধে গেলে তাদের কিন্তু একটা অন্যরকম কালার চলে আসে, এবং তারা পার্টি থেকে অলমোস্ট বহিষ্কৃত হয়ে গিয়েছিলেন আপনার। যাই হোক, এখন তো ফেরত এসছেন, কিন্তু আমি বললাম যে পরিণতি কি দেখেন আপনার, যে এই অবস্থায়, এই যে এখন যে রাজনৈতিক তাদের সিস্টেম, সেখানে যদি কেউ বিরোধিতা করে আপনার, সাথে সাথেই তাদেরকে দল থেকে বের করে দেওয়া হচ্ছে, বা তার দল থেকে বহিষ্কৃত হয়ে যাচ্ছে নিজে নিজেই। তো আমি চাচ্ছিলাম সেটা বলতে, যে এখনো পর্যন্ত এই দুই দলের মধ্যে কোনো গণতন্ত্র নাই আপনার আসলে। আর যেটা আপনি বলছিলেন যে ভাই, আমরা দর্শকের কথা নিয়ে আলোচনা করব, আমরা এই আলোচনা করেছি, তারপরে দর্শকের সম্মানে এই আলোচনা করব, যেহেতু আমরা ধারণা করি যে দর্শক হয়তো মাঝপথে আমাদের এই আলোচনায় যোগ দিয়েছেন। তারপরেও আপনার সম্মানে আমরা এই বিষয়টি নিয়ে আলোচনা করব। বাসে জ্বালিয়ে দেয়া এবং হত্যাকাণ্ড, 150 জনের মৃত্যু এই আন্দোলনের মধ্য দিয়ে হয়েছে, এইসব বিষয় নিয়ে আমরা আলোচনায় উঠে আসবে। আপনি সহ যারা এখন এই মুহূর্তে টাইম টেলিভিশনের এই অনুষ্ঠান দেখছেন, তারা আমাদের সঙ্গেই থাকুন। ছোট্ট আরেকটি বিরতির পর ফিরে আসছি। SNS অ্যাকাউন্টিং অ্যান্ড জেনারেল সার্ভিসেস, আমাদের রয়েছে ইনকাম ট্যাক্স, অ্যাকাউন্টিং, ইমিগ্রেশন সার্ভিসেস, ট্রান্সলেশন অ্যান্ড নোটারি সুবিধা। যোগাযোগ করুন MA কাইয়ুম, 3542 31st স্ট্রিট, লং আইল্যান্ড সিটি, নিউ ইয়র্ক 11106। ফোন 718-361-5883, 718-685-2010। Fax 718-361-6071. SNS Accounting and General Services. Trust us, we serve you better. ময়ূরিয়া ব্যাংকুয়েট হল অ্যান্ড রেস্টুরেন্ট, যুক্তরাষ্ট্রে বাংলাদেশি মালিকানায় সর্ববৃহৎ পার্টি হল। বিয়ে, জন্মদিন, কনভেনশন, সেমিনার, সুইট 16 সহ যে কোনো অনুষ্ঠানে বুকিং দেবার আগে অবশ্যই একবার ভিজিট করুন ময়ূরিয়া অভিজিয়াত ব্যাংকুয়েট হল অ্যান্ড রেস্টুরেন্ট। 100% হালাল খাবার। ইফতার পার্টির জন্য আমরা বুকিং নিয়ে থাকি। এছাড়াও বাংলাদেশি আয়োজনে যে কোনো অনুষ্ঠানের জন্য 30% ছাড়। ধর্মীয় অনুষ্ঠান, ফান্ডরেজিং, সামাজিক সাংস্কৃতিক অনুষ্ঠানেও রয়েছে বিশেষ ডিসকাউন্ট। বাংলাদেশি ও ইন্ডিয়ান মুখরোচক খাবারের স্বাদ নিন ময়ূরিয়া ব্যাংকুয়েট হল অ্যান্ড রেস্টুরেন্ট, মেকিং ইয়োর মেমোরেবল মোমেন্ট মোর গর্জিয়াস অ্যান্ড রিমার্কেবল। সম্মানিত দর্শক, আপনারা দেখছেন টাইম টেলিভিশনের নিয়মিত আয়োজন বাংলাদেশের সমসাময়িক রাজনীতি নিয়ে অনুষ্ঠান টক শো টাইম পলিটিক্স। আমি আগেও পরিচয় করিয়ে দিয়েছি আজকের দুজন সম্মানিত অতিথিকে। এই মুহূর্তে যারা যোগ দিয়েছেন তাদের জন্য বলছি, সঙ্গে আছেন আমার ডান দিকে নিউ ইয়র্ক সিটি এডুকেশন ডিপার্টমেন্টের চাকরিরত দ্য অপটিমিস্টের প্রতিষ্ঠাতা, অন্যতম প্রতিষ্ঠাতা এবং কমিউনিটি অ্যাক্টিভিস্ট মিনহাজ আহমেদ, এবং সঙ্গে আছেন সাউন্ড ইঞ্জিনিয়ার এবং বিজনেসম্যান আফতাব আহমেদ বাপ্পি। আমি আপনার কাছে আসব, যে সম্মানিত দর্শক বলছিলেন একটি বিষয়, যে যারাও পোড়াওয়ের কথা নিয়ে, যারা মারা গেছেন তাদের কথা নিয়ে আমরা বলছি না, আমরা বলেছি। তারপরে একটু জানতে চাই, যেহেতু দর্শক বলেছেন, এই যে 150 জন মানুষ, বা একজন দর্শক বলেছেন, প্রথমেই যিনি দর্শক ফোন করে বলেছেন 190 জনের কথা তিনি বলেছিলেন, যে 190 জন এখন পর্যন্ত মারা গেছে। তো এর পরেও এটি কি এইভাবেই চলতে থাকবে?
190 জনের প্রাণহানি ঘটেছে এবং যাদের প্রাণহানি ঘটেছে অধিকাংশেরই রয়েছে নির্ভরশীল এক একটা পরিবার, অনেকের রয়েছে পরিবার, আবার অনেকের পরিবারের একাধিক সদস্য এই সমস্ত ঘটনায় মারা গিয়েছেন। এগুলো অত্যন্ত মর্মবিদারী, অবশ্যই আমাদের অন্তরকে স্পর্শ করে, আমরা দুঃখিত হই, আমাদেরকে ক্ষুব্ধ করে। এই ক্ষুব্ধ করে কথাটা যখন বলেছেন তখন এটার সাথে আমরা দেখেছি ক্ষুব্ধ মানুষদের প্রতিক্রিয়া, রাস্তায় দাঁড়িয়ে প্রতিবাদ জানিয়েছেন শান্তির পক্ষে এই আন্দোলনের বিরুদ্ধে আরেকটা ক্ষুদ্র হলেও আরেকটা আন্দোলন আমরা দেশের মানুষদের কাছ থেকে দেখেছি। তারা কি বলেছেন? তারা বলেছেন যে যারা এই কাজগুলো করে তাদেরকে প্রয়োজনে গুলি করে যেন মারা হয়। আমার মনে হয় সরকার এ সমস্ত আন্দোলন থেকে, প্রতিক্রিয়া থেকে সেই শক্তি পেয়েছেন যে গুলি করে মারার নির্দেশ দিয়েছেন। যদিও আমি কখনোই এ ধরনের কোনো ব্যবস্থার পক্ষপাতী নই। আমার কথা হচ্ছে যে কোথায় কি কারণে এই আন্দোলনগুলো হচ্ছে এবং কারা করছে তাদেরকে ধরে যেন চিহ্নিত করে যেন আইনগত ব্যবস্থা নেওয়া যায়। ধন্যবাদ। আপনার এই বিষয়ে প্রতিক্রিয়া জানতে চাই। মিনহাজ ভাই খুব ভালোভাবে বলেছেন যে শুধুমাত্র 190 জন বা 150 জন না, আসলে অনেকগুলো ফ্যামিলির মধ্যে জড়িত। 1971-এর পরে আমাদের এই স্বাধীন দেশে আমাদের দেশের জনগণ গুলি খেয়ে মারা যাবে বা আপনার আগুনে পড়ে মারা যাবে, এর চেয়ে লজ্জাজনক কাজ বা লজ্জা রাজনীতিবিদদের জন্য আর কিছু হতে পারে কিনা আমার মনে হয় না। তারা লজ্জা পাচ্ছেন কিনা আমি জানি না, কিন্তু তারা করেই যাচ্ছেন এটা। তো আমার মনে হয় দুই দলেরই এখন বসা উচিত, তাদের নিজেদের মধ্যে গণতন্ত্র আনা উচিত, দেশের জনগণের জন্য গণতন্ত্র দেওয়া উচিত, তাহলে এই সমস্যার সমাধান হবে। আরেকজন দর্শক ফোন করে বলেছিলেন দেলোয়ার থেকে মোহাম্মদ ইসলাম, তিনি হয়তো আমাদের সঙ্গেও এখন পর্যন্ত আছেন, আমরা আলোচনাটা একটু দেরিতে হলেও করছি, যে তিনি যেটি বলেছেন যে এই যে তিন নেত্রী, হ্যাঁ, কিংবা এই যে 2-3 জন 4 জন দিয়ে দেশ পরিচালনা, তাদের বাইরে কি আমরা কাউকে চিন্তা করতে পারি না? দেখুন, আমেরিকাতেও দেখা যায় 2টা দল আছে, প্রধান দল, আরও ছোটোখাটো দল আছে, ব্রিটেনেও দেখা যায়, ইন্ডিয়াতেও দেখা যায়। কিন্তু ইন্ডিয়াতে আবার ঘটেছে একটা ব্যতিক্রমী ঘটনা, তৃতীয় পক্ষ, আম জনতার দল ইত্যাদি দল তৈরি হয়েছে। সেটা কিভাবে তৈরি হয়েছে? আমাদের দেশেও সেই রকম কিছু হওয়া সম্ভব। সেটা কিভাবে সম্ভব? সেটা একটা প্রক্রিয়ার মাধ্যমে আসতে হবে, মানুষদেরকে জাগাতে হবে, মানুষের মধ্যে কাজ করতে হবে। দলের ভিতরে যারা আছেন, সুষ্ঠু রাজনীতি যারা কামনা করেন, দলের ভিতরে গণতন্ত্র যারা চান, তাদেরকে কাজ করতে হবে দলের ভিতরে, এবং দলের বাইরে সাধারণ মানুষের সাথে কাজ করতে হবে। তাহলে কি হবে? একটা দলকে প্রভাবিত করা যায় প্রথমত, এবং যদি দলকে প্রভাবিত করতে না পারেন, যেমন আপনি বলেছেন 1/11-এর পরবর্তীকালে দেখা গিয়ে ছিল যে কিছু লোকজন সংস্কারপন্থী নাম অর্জন করেছিলেন, তারা কিন্তু দলকে প্রভাবিত করতে পারেননি। হয়েছিল কি, তখন আমরা শুনেছিলাম যে তারা ষড়যন্ত্র করছেন নিজের দলের বিরুদ্ধে। সেটা না করে যদি তাদের নাম এরকম হতো যে নিজের দলের বিরুদ্ধে তাদের স্পর্ধা জেগেছে, তাদের বোধোদয় হয়েছে, তারা মনে করছেন যে আমাদেরকে সত্য কথা বলতে হবে, সত্য পথ দেখাতে হবে জনগণকে, সেইভাবে যদি এগোতেন তাহলে হয়তো একটা তৃতীয় ধারার তৈরি হতে পারত। খুব সংক্ষেপে আপনার কাছে জানতে চাই। আসলে আমার মনে হয় যে পরিবেশে এখন আমাদের রাজনীতি এগুচ্ছে, মূলত পয়সা, কালো টাকা আপনার এবং মাসল, ফলে এখানে এটার বিকাশ হওয়ার খুব একটা সম্ভাবনা নেই আসলে আপনার। কারণ এখানে যার টাকা আছে, যার মাসল আছে, সেই শুধু উইন করবে আপনার, এবং জনগণের এখানে তাদের যে পছন্দ করার অধিকারটুকু সেটাও সীমিত হয়ে গেছে। কারণ আপনি যদি দুজনই পান কালো টাকার লোক, তাহলে আপনাকে একজনকে পছন্দ করতেই হচ্ছে আপনার। তো সেই জন্য আসলে এই পুরো গণতান্ত্রিক ব্যবস্থাটাকে আমাদের এই দেশের আমরা যে কারণে আন্দোলন করেছিলাম, আমি সেই জায়গায় ফিরে যাই। আমাদের সেই গণতন্ত্র দরকার, আমাদের সেই গণতান্ত্রিক অধিকার দরকার। জি, একটু কথা বলবো এই মুহূর্তে একটু খেলা নিয়ে। দর্শক, আপনারা জানেন আর কিছুক্ষণ পরেই বিশ্বকাপ ক্রিকেটের ফাইনাল অনুষ্ঠিত হবে। সেই ফাইনালে অংশ নিচ্ছে 2 স্বাগতিক দেশ, অস্ট্রেলিয়া এবং নিউজিল্যান্ড। আমরা একটু এই বিষয়ে কথা বলি। আমরা দেখেছি যে খেলা নিয়ে অনেক কিছু হয়েছে, খেলা নিয়ে কূটনীতি হয়েছে, কূটনীতির সঙ্গে রাজনীতি জড়িত হয়ে গেছে। এই খেলা নিয়ে কথা বলেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা, আমাদের অনেক রাজনীতিবিদদেরকে কথা বলতে শুনি, এবং সামাজিক গণমাধ্যমে আমরা দেখেছি যে লাখ লাখ মানুষ আমাদের এই খেলা নিয়ে তাদের নানান ধরনের ঘটনা, তারা নানান ধরনের মন্তব্য করেছেন। বিশেষ করে ভারতের বিরুদ্ধে যখন আমরা হেরে গিয়েছি, অভিযোগ আছে, বড় অভিযোগ আছে যে আমাদেরকে জোর করে, অর্থাৎ বাংলাদেশকে জোর করে হারিয়ে দেওয়া হয়েছে। আমরা দেখলাম যে এই খেলাকে কেন্দ্র করে একটি ভারত বিরোধিতার নতুন মাত্রা আমরা
কিন্তু দেখেছি। আপনার যদি এই বিষয়ে আপনার মন্তব্য জানতে চাই। হ্যাঁ, ভারত বিরোধিতার একটা নতুন মাত্রা আমরা দেখেছি। এভাবে এটাকে বিবেচনা করা উচিত নয়, কারণ ক্রীড়া হচ্ছে একটা বিনোদন। জি, যেমন আমরা সিনেমাকে একটা বিনোদন হিসাবে গ্রহণ করি, সেইভাবে আমাদের এটাকে গ্রহণ করা উচিত ছিল। কিন্তু যেহেতু আমাদের তথাকথিত দেশপ্রেম, আমি বলবো সেটা আমাদের, এটা আসলে প্রকৃত দেশপ্রেম প্রকাশ পায় বলে মনে করি না। কিন্তু আমাদের মতো দেশ, যে দেশগুলোর আসলে গর্ব করার মতো তেমন কোনো কিছু নেই, তার মধ্যে আমরা ক্রিকেটকে পেয়েছিলাম। আমরা ক্রিকেটকে আঁকড়ে ধরে আমাদের দেশপ্রেমকে জাগাতে চেয়েছিলাম। সেখানে যখন একটা বড় ধরনের বাধা, আমাদের বিরুদ্ধে একটা বড় ধরনের ষড়যন্ত্র, এবং যেখানে রাজনীতির একটা প্রভাব রয়েছে, সেখানে আমরা সত্যি ভারতের বিরুদ্ধে কথা বলছি। কিন্তু আমাদেরকে সাথে সাথে একটা জিনিস দেখতে হবে যে ভারতের অনেক নামকরা খেলোয়াড়রাও আমাদের ক্রীড়াবিদদের প্রশংসা করেছেন, এবং তারা স্বীকার করেছেন যে বাংলাদেশকে একটা ষড়যন্ত্রের মাধ্যমে হারানো হয়েছে। তো আমি মনে করি যে এটা আমাদের একটা বড় ধরনের বিজয়, কারণ তাদের ভিতর থেকে লোকজন বলছে। অসংখ্য জিনিস আছে এর মধ্যে, যেগুলো কথা বলা যায় ঘন্টার পর ঘন্টা। আপনার কাছে জানতে চাই একটু। আসলে ভারত বিরোধিতা বলে কোনো কথা নাই এখানে। আসলে আপনি যেটা বলেছেন উনি, এটা বিনোদন, এবং এখানে গণতন্ত্রের মজা। আপনার সমস্ত দর্শকরা তাদের মতামত দিচ্ছে, আমরা পাচ্ছি। আপনি হয়তো ভারত বিরোধিতা মনে করছেন, আসলে ভারত বিরোধিতা না, আমরা তো ভারতকে পছন্দ করি। তাদের গান শুনি, লতা মঙ্গেশকরের গান, কিশোর কুমারের গান, এখন আমরা মোহিত হয়ে যাই আপনার। তো বা ইন্ডিয়ান ছবি যারা দেখছি আমরা, তো এখানে আসলে এটা বিরোধিতা না, এটা হচ্ছে খেলার খেলা। আমরা এই মুহূর্তে হেরে গিয়েছি, এটাই মানুষের নর্মাল একটা আচরণ, যে আমরা খেলায় হেরে গিয়েছি, এখন ভারতকে বিরোধিতা করতে হবে, আমরা এখন অস্ট্রেলিয়াকে সাপোর্ট করবো। আমরা সারা জীবন অস্ট্রেলিয়াকে সাপোর্ট করিনি, কিন্তু এখানে কেন করেছি, যে অস্ট্রেলিয়া যদি ভারতকে হারায়। তো এটা হচ্ছে গণতন্ত্রের একটা মজা। আজকের এই ফাইনালে আপনার দল কোনটি? আমার দল নিউজিল্যান্ড। আমি চাই নিউজিল্যান্ড জিতুক। আমার দল অবশ্য এখানে আজকে এই খেলার মধ্যে, হ্যাঁ, নিউজিল্যান্ড সাপোর্ট করছি আমি, আশা করি তারা জিতবে। জি, আপনার দল? নিউজিল্যান্ড। আপনার দল নিউজিল্যান্ড। দর্শক, আপনার দল কোনটি আমরা জানি না, নিশ্চয়ই এই দুই দলের দুই পক্ষেই আপনারা আছেন। আমরা এখন খেলায় শুরু হয়ে যাবে কিছুক্ষণের মধ্যে, হয়তো 1 মিনিটের মধ্যে খেলা শুরু হয়ে যাবে। আপনারা এতক্ষণ টাইম টেলিভিশনের সঙ্গে ছিলেন, টাইম পলিটিক্সের সঙ্গে ছিলেন। আশা করি আপনারা টাইম টেলিভিশনের সঙ্গেই থাকবেন সবসময়। তারপরেও এখন সেই ঐতিহাসিক মুহূর্ত, বিশ্বকাপ ক্রিকেটের ফাইনাল, 2 স্বাগতিক দেশ সেই ক্রিকেট ফাইনালে অংশ নিচ্ছে। অনেক বছর পর, কয়েক যুগ পর এশিয়া থেকে কোনো দল এই ক্রিকেট ফাইনালে আমরা পাচ্ছি না। এটি হয়তো এশিয়ার মানুষ হিসেবে আমাদের জন্য একটি দুঃখবোধ। তারপরেও খেলাকে খেলা হিসেবে নিয়ে, বিনোদন হিসেবে নিয়ে আমরা সেটি উপভোগ করব। আপনারা সবাই উপভোগ করুন, আপনারা খেলার সঙ্গে থাকুন, আপনারা রাজনীতির সঙ্গে থাকুন, আপনারা টাইম টেলিভিশন এবং টাইম পলিটিক্সের সঙ্গেই থাকুন। সবাইকে ধন্যবাদ।